আজকে আমরা নিঃশ্বাস প্রশ্বাস বা ও শ্বসনের যে টপিকটি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম তার পরের পার্টটি আজকে এই ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? তো বেসিক্যালি আজকে প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে গ্যাসীয় আদান প্রদান জিনিসটা, এক্সচেঞ্জ অফ গ্যাসেস। তাহলে কিভাবে এক্সচেঞ্জ ঘটছে তার উপরে নির্ভর করে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করে থাকি। এক হচ্ছে বহিঃশোষণ, বহিঃশ্বসন, আর একটা আসছে অন্তঃশোষণ, অন্তঃশোষণ। ঠিক আছে, এখন বহিঃশ্বসন কি এবং অন্তঃশোষণ কি এবং তাদের মধ্যে কি পার্থক্য সেটা আমাদের জানতে হবে। তাহলে বহিঃশ্বসন বলতে বোঝাচ্ছে বাতাসের এনভায়রনমেন্ট, ঠিক আছে, এনভায়রনমেন্টের অক্সিজেনযুক্ত বায়ু সেটা হচ্ছে ঢুকছে আমাদের শরীরে থ্রু শ্বাসনালী, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, এর মধ্য দিয়ে ঢুকছে, ঠিক আছে। ঢুকে কি করছে না অ্যালভিওলাতে এসে পৌঁছাচ্ছে, এবং অ্যালভিওলাতে এসে পৌঁছানোর পরে কি হচ্ছে, অ্যালভিওলার পাশে কি থাকছে আমরা জানি, এই যে অ্যালভিওলার পাশে হচ্ছে রক্তজালিকা অবস্থান করছে, ঠিক আছে, রক্তজালিকা, ব্লাড ক্যাপিলারিস, ঠিক আছে, ব্লাড ক্যাপিলারিস অবস্থান করছে। তাহলে এই অক্সিজেনযুক্ত রক্ত এনভায়রনমেন্ট থেকে একটা নির্দিষ্ট পথ দিয়ে এসে ব্লাড ক্যাপিলারিসের সাথে মানে গ্যাসীয় আদান প্রদান করছে। অক্সিজেনযুক্ত রক্ত ঢুকছে ব্লাড ক্যাপিলারিসের মধ্যে এবং ব্লাড ক্যাপিলারিস থেকে CO2 যুক্ত রক্ত এই একই পথে এদিক দিয়ে গিয়ে একদম এনভায়রনমেন্টের বাইরে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে পুরো প্রসেসটা তাকে আমরা কি বলবো, বহিঃশ্বসন বা এক্সটার্নাল রেসপিরেশন। এখন জানতে হবে এই বহিঃশ্বসন হতে গেলে একটা চাপের তারতম্যের জন্য ঘটে থাকে। যেমন ধরো প্রথমে আসছি যে অ্যালভিওলাই, এটা তো অ্যালভিওলাইয়ের মধ্যে পার্শ্ব চাপ মানে চাপ বেশি। কার বেশি? না অক্সিজেনযুক্ত রক্তের, ঠিক আছে। আর ব্লাড ক্যাপিলারিসের মধ্যে চাপটা কম। তাহলে কোথা থেকে কোথায় অক্সিজেন যাবে? এই ব্লাড ক্যাপিলারিস থেকে অক্সিজেন, সরি, অ্যালভিওলাই থেকে অক্সিজেন ব্লাড ক্যাপিলারিসের মধ্যে ঢুকছে, বেশির থেকে কমের দিকে আসছে। ঠিক একইভাবে ব্লাড ক্যাপিলারিসের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি, এদিকে কম, তাই ব্লাড ক্যাপিলারিস থেকে কার্বন ডাইঅক্সাইড কোথায় চলে আসছে? অ্যালভিওলাই, ঠিক আছে। এই কারণে বেসিক্যালি এই প্রক্রিয়াটা ঘটে থাকছে। এটাকে আমরা বলবো বহিঃশ্বসন। কি বলবো? বহিঃশ্বসন, ঠিক আছে। এরপরে আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে অন্তঃশোষণ। তাহলে অন্তঃশোষণটা কি? অন্তঃশোষণটা হচ্ছে ক্যাপিলারিস গুলো তো নিয়ে নিল ব্লাডটাতে, এনভায়রনমেন্ট থেকে অক্সিজেন ঢুকলো, সেটা কে নিল? রক্ত জালক নিল। এরপর রক্তজালকের কাজ কি? সেটা বহন করে বিভিন্ন কলাকোষে পৌঁছে দেওয়া, ঠিক তো? তাহলে কলাকোষে পৌঁছে দেয়। এখন অক্সিজেনযুক্ত বাতাসটা বা রক্তের মধ্য দিয়ে বাহিত হয় তো, তাহলে অক্সিজেনটা রক্তের মধ্য দিয়ে কোথায় গেল? নির্দিষ্ট কলাকোষের কাছে গেল, ঠিক আছে। এখন কি হচ্ছে, রক্তজালকের মধ্যে অক্সিজেনের চাপ বেশি, এখানে হচ্ছে চাপ কম কলাকোষের মধ্যে। তাহলে বেশির থেকে কমের দিকে অক্সিজেন তাহলে এখানে ঢুকে যাচ্ছে, ক্লিয়ার? ঠিক একইভাবে কলাকোষে যখন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইড এখানে বেশি উৎপন্ন হচ্ছে, তো আর এখানে কম থাকছে, তাই এদিক থেকে এদিকে রক্তজালকে কার্বন ডাইঅক্সাইড আসছে। তাহলে এই যে প্রক্রিয়াটা মানে রক্তজালক টু কলাকোষ, বিশেষ করে কোষ, এবং কোষের থেকে কার্বন ডাইঅক্সাইড আবার রক্তজালকে ব্যাক করা, এই যে প্রসেসটা তাকে আমরা কি বলবো? না অন্তঃশোষণ, ঠিক আছে। এই প্রক্রিয়াকে বলবো আমরা অন্তঃশোষণ। এই হলো ব্যাপার। এরপরে আমরা যেটা আসছি যে শ্বাসবায়ু পরিবহন, ঠিক আছে। কি আসবো? না ট্রান্সপোর্ট অফ গ্যাসেস, ট্রান্সপোর্ট অফ গ্যাসেস, ট্রান্সপোর্ট অফ গ্যাসেস, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা অক্সিজেনের পরিবহন সম্পর্কে জানবো। তাহলে অক্সিজেনের পরিবহন করতে গেলে বেসিক্যালি দুভাবে হয়ে থাকে। এক নম্বরটা হচ্ছে ডিজলভড অক্সিজেন রূপে, মানে দ্রবীভূত রূপে। দ্রবীভূত বলতে কি হয়?
প্লাজমা, আমাদের শরীরে প্লাজমা আছে বা রক্তরস আছে, সেই রক্তরসের মধ্যে অক্সিজেন ডাইরেক্টলি দ্রবীভূত হয়ে যায় এবং সেটা বাহিত হয়। এটা মোটামুটি যে পরিমাণ অক্সিজেন আমাদের প্রয়োজন হয় তার 3% এইভাবে পরিবাহিত হয়। তাহলে বাকি কি কত রইল? 97%। তাহলে বাকি 97% অক্সিজেন কিভাবে পরিবাহিত হবে? সেটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন রূপে। কি হবে? অক্সি হিমোগ্লোবিন রূপে। এখন অক্সি হিমোগ্লোবিন কিভাবে তৈরি হয়? আগের দিন হিমোগ্লোবিনের স্ট্রাকচার পড়তে গিয়ে পড়েছিলাম যে হিম এবং গ্লোবিন দুটো ভাগে ভাগ করা যায়। দুটো ভাগে জিনিস দিয়ে আর কি বেসিক্যালি তৈরি হয়, একটা হিম এবং একটা গ্লোবিন পার্ট। দেখা যাচ্ছে? হ্যাঁ, একটা হিম পার্ট এবং গ্লোবিন পার্ট। ঠিক আছে, এই গ্লোবিন পার্টটা হচ্ছে প্রোটিন পার্ট আর হিম পার্টটা হচ্ছে বেসিক্যালি তার রঞ্জক। ঠিক আছে, এখন এই হিম পার্টের মধ্যে আয়রন অণু থাকে, Fe2+। ঠিক আছে, এই Fe2+ বেসিক্যালি হচ্ছে অক্সিজেনকে পরিবহনের জন্য দায়ী। এরপর যখন আমরা আগেই পড়েছিলাম যে হিমোগ্লোবিনের সাথে যখন অক্সিজেন যুক্ত হয়, হিমোগ্লোবিনের সাথে যখন অক্সিজেন যুক্ত হয় তখন তারা আমি কি নাম দিয়েছিলাম? অক্সি হিমোগ্লোবিন। ঠিক আছে, তাহলে এখন হিমোগ্লোবিনকে আমরা Hb4 দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, যেহেতু 4টে রিং থাকে তাই তাহলে প্রত্যেকটা রিংয়ে একটা করে অক্সিজেন যুক্ত হতে পারে। তাহলে কটা অক্সিজেন যুক্ত হবে? 4টে অক্সিজেন। ক্লিয়ার? তাহলে কি উৎপন্ন হবে? অক্সি হিমোগ্লোবিন। তাহলে এইটা যুক্ত হলে কত হচ্ছে? দেখো, Hb4 ও 4×2=8। ক্লিয়ার? এর নাম কি? অক্সি হিমোগ্লোবিন। অক্সি হিমোগ্লোবিন। তাহলে এই অক্সি হিমোগ্লোবিন রূপে আমাদের অক্সিজেন পরিবাহিত হচ্ছে। ঠিক আছে, এখন পরিবাহিত তো হয়ে গেল, তো পরিবাহিত হয়ে গিয়ে চলে গেল কলাকোষের কাছে। ঠিক আছে, তো কলাকোষের কাছে যদি গিয়ে এই অক্সি হিমোগ্লোবিন রয়ে যায় তাহলে আমাদের কি কোনো নিজের যে অক্সিজেনের প্রয়োজন সেটা কি মিটবে? মিটবে না। তাহলে কি করতে হবে? এই অক্সি হিমোগ্লোবিন ভেঙে গিয়ে আবার অক্সিজেনে পরিণত করতে হবে এবং আবার হিমোগ্লোবিনটা ফেরত আনতে হবে। পরেই তাহলেই তো আবার পরবর্তী হিমোগ্লোবিন আবার অক্সিজেনটাকে নিয়ে যাবে এবং এই অক্সিজেনটা আমাদের কলাকোষে কাজে লাগবে। তাহলে কি হচ্ছে? কলাকোষের কাছে গিয়ে যখন চাপের পার্থক্য হয়, আগেই বললাম, সেই চাপের পার্থক্যে যখন অক্সি হিমোগ্লোবিন পড়ে তখন অক্সি হিমোগ্লোবিন ভেঙে যায়। অক্সি হিমোগ্লোবিন ভেঙে গিয়ে কি হচ্ছে? না, আবার অক্সিজেন এবং হিমোগ্লোবিনে ভেঙে যায়। এই অক্সিজেনটা কলাকোষে প্রবেশ করে এবং কলাকোষ সেটাকে ইউজ করে। ঠিক আছে, তাহলে এখন একটা হিসাব বলবো। হিসাব হচ্ছে এই 100 ml যদি আমরা ব্লাড ধরি, এই 100 ml ব্লাডে 15 গ্রাম হিমোগ্লোবিন অবস্থান করে। আর একটা হিমোগ্লোবিন বা 1 গ্রাম হিমোগ্লোবিন, 1 গ্রাম হিমোগ্লোবিন মোটামুটিভাবে 1.34 ml অক্সিজেনকে নিয়ে যেতে পারে। ঠিক আছে, তো সেই হিসাবে হিসাব করলে মোটামুটি রূপে 100 ml ব্লাড কত নিয়ে যাবে? মোটামুটি রূপে মোরলেস 20 ml অক্সিজেনকে পরিবহন করতে পারে। এই হিসাবটা একটু আমাদের জেনে রাখতে হবে। ঠিক আছে, বোঝা গেল? এইভাবে মূলত দুই উপায়ে। কিভাবে না, আগে বললাম ওই ডিজলভ অক্সিজেন রূপে আর একটা অক্সি হিমোগ্লোবিন রূপে অক্সিজেন পরিবাহিত হয়। তাহলে আরেকটা গ্যাস পড়ে রইল, সেটা কি? না, কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইড কিভাবে পরিবাহিত হয় আমাদের জানতে হবে। এই কার্বন ডাইঅক্সাইডের জায়গাতে কিন্তু বেশ অনেকগুলো ভাগ আছে। প্রথমে ওই আগের মতোই, যে প্লাজমাতে দ্রবীভূত হয়। কিভাবে হয়? না, ডিজলভ ডিজলভ রূপে পরিবাহিত হয়। তবে কতটা হয়? মানে খুব অল্প পরিমাণ, প্রায় 7% অফ CO2। যদি 100% আমাদের শরীর থেকে বের করে দিতে হয় তাহলে তার মধ্যে 7% ডিজলভ রূপে মানে প্লাজমাতে ডিজলভ হয়ে পরিবাহিত হয়। এরপরে আছে ভৌত দ্রবণ রূপে। কি না, ফিজিক্যাল সলিউশন আসছি, ফিজিক্যাল সলিউশন। ঠিক আছে, তাহলে ফিজিক্যাল সলিউশন রূপে পরিবাহিত হয় 5 থেকে 10%। 5 থেকে 10%। কিভাবে হয়? না, আমাদের শরীরে যখন কার্বন ডাইঅক্সাইড ঢোকে, দেখা যাচ্ছে কি, হ্যাঁ দেখা, তখন কি হয়? জলের সাথে যুক্ত হয়। কার্বন ডাইঅক্সাইড জলের সাথে যুক্ত হয়, বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? H2CO3, which is known as carbonic acid. In the presence of carbonic anhydrase,
কার্বনিক অ্যানহাইড্রেজ, ঠিক আছে, এটা উভমুখী। তাহলে কি হয়, যখন আমাদের শরীরে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো তখন সেই কার্বন ডাইঅক্সাইড জলের সাথে বিক্রিয়া করলো। জল কোথায় থাকে? প্লাজমার মধ্যে, শরীরের মধ্যে। সেই জলের সাথে বিক্রিয়া করে H2CO3 তৈরি করলো। সেই H2CO3 রূপে ডাইরেক্টলি পরিবাহিত হচ্ছে কি না, কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হচ্ছে, ঠিক আছে। এরপরে আমরা আসছি প্লাজমাতে বাইকার্বনেট আয়ন হিসেবে। এই দুটো তো হলো, ঠিক আছে, মুছলাম দুটো। তাহলে 3 নম্বর যেটা ভাগ, সেই 3 নম্বর ভাগটা হচ্ছে বাইকার্বনেট আয়ন রূপে। বাইকার্বনেট আয়ন রূপে, বাইকার্বনেট আয়ন। আগে কি বললাম? H2CO3 উৎপন্ন হয়েছে। এখন এই H2CO3 উৎপন্ন যখন হয় তখন H2CO3 ভেঙে যায় H প্লাস আর HCO3 মাইনাস, এই দুটো আয়নে। এখন এই HCO3 মাইনাস আয়নটাই হচ্ছে বাইকার্বনেট আয়ন, ঠিক আছে। তাহলে এই বাইকার্বনেট আয়নের মধ্যে দিয়েও আমাদের শরীরে কার্বন ডাইঅক্সাইড, বেসিক্যালি দেখো হাইড্রোজেনের মধ্যে কার্বন নেই, কার্বনটা কোথায় ঢুকে আছে? কার্বন ডাইঅক্সাইডটা HCO3 এর মধ্যে। তাহলে এই বাইকার্বনেট আয়ন রূপে বাহিত হয়। আর 4 নম্বর হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন বা কার্বামিনো HB হিমোগ্লোবিন। কি হয় না, আগে যেমন জানতাম, এটা বোধহয় আগেই পড়ানো হয়েছে, মানে আগের ভিডিওতেই ছিল, হিমোগ্লোবিন অক্সিজেনে যুক্ত হলে অক্সি হিমোগ্লোবিন, কার্বন ডাইঅক্সাইড যুক্ত হলে কার্বামিনো হিমোগ্লোবিন বলে। তাহলে কি হচ্ছে, CO2 কার সাথে যুক্ত হবে? হিমোগ্লোবিনের সাথে, দিয়ে কি করবে? HbCO2 উৎপন্ন করে। এই হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে। এখানে একটা বিশাল ইম্পর্টেন্ট আছে, কার্বন ডাইঅক্সাইডের ট্রান্সপোর্টে বেসিক্যালি ইম্পর্টেন্ট বিশাল কোশ্চেন আছে, মোটামুটি 3 নম্বরের কোশ্চেন আছে। হোয়াট ইজ ক্লোরাইড শিফট? ক্লোরাইড শিফট কি? এখানে আছে। কি হয়, ধরলাম এটা আমাদের কোষ, কলাকোষ। কলাকোষে বিক্রিয়া ঘটছে, তার ফলে কি উৎপন্ন হচ্ছে? কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড। এখন এই কার্বন ডাই অক্সাইড প্রথমে কলারসে মিশছে, দিয়ে কলারসে মিশে বাহিত হচ্ছে। তাহলে কোথায় ঢুকছে? কলারস থেকে প্লাজমা। তাহলে এখন কোথায় কার্বন ডাই অক্সাইড আছে? ইন প্লাজমা। প্লাজমা, প্লাজমাতে কি আছে? কার্বন ডাই অক্সাইড। সেই কার্বন ডাই অক্সাইড কোথায় ঢুকছে? আমরা এটাকে হিমোগ্লোবিন ধরলাম, ঠিক আছে, আরবিসি ধরলাম, বেসিক্যালি আরবিসির মধ্যে হিমোগ্লোবিন ধরলাম। এটা আমি, ছবিটা হয়তো একটু বড় হতে পারে, যাই হোক এটাকে ধরলাম। তো সেইটা ঢুকে যাচ্ছে কোথায়? আরবিসির মধ্যে, ক্লিয়ার। CO2 যেই ঢুকে গেল সেখানে সেই একই বিক্রিয়া H2O প্লাস CO2 বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? H2CO3। H2CO3 যেই উৎপন্ন করলো সে কি করছে? KHBর সাথে H2CO3 বিক্রিয়া করছে। তার দিয়ে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা হলে কি হচ্ছে দেখো, এখান থেকে হাইড্রোজেন এই Hb কে নিয়ে নিচ্ছে, হাইড্রোজেন Hb মানে হিমোগ্লোবিনকে নিয়ে নিচ্ছে, আর কি পড়ে রইলো? এই কেটা পড়ে রইলো আর এই CO3 টা পড়ে রইলো। তাহলে কি আসছে? আর একটা H পড়ে থাকছে, ঠিক আছে। তাহলে KHCO3 তৈরি করলো, দেখা যাচ্ছে, হ্যাঁ KHCO3 তৈরি করলো। এখন এই যে KHCO3, সরি এটা কিন্তু গোল, পুরো গোলের মধ্যেই হবে, ধরছে না বলে আমি মুছে দিলাম, পরে এঁকে দিচ্ছি। এই KHCO3 টা কি করছে না, KHCO3 কি করবে না, Cl মাইনাস আয়নের সাথে যুক্ত হবে। কার সাথে যুক্ত হবে? Cl মাইনাস আয়নের সাথে যুক্ত হবে। এখন প্রশ্ন হচ্ছে এই Cl মাইনাস আয়নটা আসছে কোথা থেকে, ঠিক আছে। প্লাজমা, এটা ধরো, এটা ধরলাম আমি আরবিসি, এটা ধরলাম প্লাজমা, পুরোটাই প্লাজমা। এই প্লাজমার মধ্যে NaCl যে লবণটা, সেটা দুটো ভাগে ভাগ হয়, একটা হচ্ছে Na প্লাস প্লাস Cl মাইনাস, ঠিক আছে। এই Cl মাইনাস আয়নটা কোথায় চলে যাচ্ছে না, এদিক দিয়ে ঢুকছে, ক্লিয়ার। Cl মাইনাস আয়নটা ঢুকে গেল। এখন যেই Cl মাইনাস আয়নটা ঢুকলো, এখন KHCO3 কে যদি আমি ভাঙি, কি উৎপন্ন হচ্ছে? K প্লাস প্লাস HCO3 মাইনাস। তাহলে এখন Cl মাইনাস ঢুকছে, আবার HCO3 মাইনাস আছে, তাহলে মাইনাসের আধিক্য বেড়ে যাচ্ছে। তাহলে কি করতে হবে? এই HCO3 কে বের করে দিতে হবে। দেখা যাচ্ছে না বোধহয়, না, ঠিক আছে, এটা HCO3 কে বের করে দিতে হবে, এই সাইডে আসছে, তাহলে এই HCO3 বেরিয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? Cl মাইনাস ঢুকছে,
তার ফলে কি হচ্ছে, মাইনাসের পরিমাণটা যেহেতু আরবিসির মধ্যে বেড়ে যাচ্ছে, তাই HCO3 কে বের করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, বাইরের থেকে ক্লোরাইড শিফট করছে, এই যে প্রসিডিওর তাকে বলবো ক্লোরাইড শিফট প্রসিডিওর, এবং HCO3 মাইনাস আয়ন বেরিয়ে যাচ্ছে। এখন এই HCO3 মাইনাস আয়ন যে বেরিয়ে যাচ্ছে, সেটা এবার প্লাজমাতে এসে কি করবে, শুধু শুধু তো আয়ন রূপে থাকতে পারে না, তাহলে প্লাজমাতে বেরিয়ে দেখো কাকে পাচ্ছে, এই Na+ কে পাচ্ছে, এই Na+ কে পেয়ে যাচ্ছে। এবার Na+ কে যেই পেয়ে যাচ্ছে, তাহলে Na+ আর HCO3 মাইনাস যুক্ত হয়ে NaHCO3 তৈরি করছে। কোথায় থাকছে, এটা প্লাজমাতে অবস্থান করছে। আর ভেতরে কি হচ্ছে, যেহেতু এটা বেরিয়ে গেল, তাহলে এখন ভেতরে কি উপস্থিত থাকছে, K+ উপস্থিত থাকছে, আর Cl- উপস্থিত থাকতে, খেয়াল করে দেখো। এবার K+ আর Cl- পরস্পর যুক্ত হয়ে KCl তৈরি করছে। ক্লিয়ার? এই হচ্ছে প্রসেস। এখন এইটাকে আমরা বলবো ক্লোরাইড শিফট। আর অপোজিট পদ্ধতি কোথায় ঘটছে, না ঠিক এর অপোজিট পদ্ধতিটা ফুসফুসে ঘটছে, জাস্ট এই স্টেপটা ঠিক উল্টো হচ্ছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, আরবিসির মধ্যে CO2 ঢুকছে দেখো প্লাজমার থেকে এসে, কিন্তু ফুসফুসে কি হয়, এর বিপরীতমুখী বিক্রিয়া হয়, CO2 রক্ত থেকে নির্গত হয়, কারণ বাইরে বেরিয়ে যেতে হবে। ঠিক আছে, এবং Cl- আয়ন কি করেছিল, এই ক্ষেত্রে ঢুকেছিল, তাহলে ইন ফুসফুস কি হবে, Cl- এখান থেকে বেরিয়ে গিয়ে আবার বাইরে বেরিয়ে যাবে, এই CO3 বেরোবে, Cl- বেরিয়ে যাবে। এই হচ্ছে প্রসেস। ঠিক আছে, এই হচ্ছে ক্লোরাইড শিফট প্রসেস। এটা কিন্তু খুব মানে ভেরি মাচ ইম্পর্টেন্ট। তাহলে তোমাকে একটা ফ্লো ডায়াগ্রামের সাহায্যে দেখাতে হবে, ফ্লো ডায়াগ্রামে বোঝাতে পারলে খুব ভালো। তারপরে যদি সময় থাকে অবশ্যই সেটাকে ভাষায় বা কথায় লিখে তোমাদের বোঝাতে হবে। ক্লিয়ার? এরপরে আমরা আসছি, কি আসবো, রেগুলেশন অফ রেসপিরেশন। রেগুলেশন, তো রেগুলেশন বেসিক্যালি দুই রকম ভাবে হয়। একটা হচ্ছে রেগুলেশন, একটা হচ্ছে রাসায়নিক ভাবে, কেমিক্যালি। ঠিক আছে, আর একটা নার্ভের সাহায্যে হয়, স্নায়ুজ। তাহলে কেমিক্যালটা খুবই সোজা, যদি অক্সিজেনের পরিমাণ বাড়ে বা অক্সিজেনের পরিমাণ ঘাটতি ঘটে, তাহলে বাইরে থেকে অক্সিজেন নিতে হবে, তাহলে শ্বাস প্রশ্বাস বেশি নিতে হবে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণের উপর নির্ভর করছে, যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে নিঃশ্বাসের মাধ্যমে বের করতে হবে। আর পিএইচ এর যদি তারতম্য ঘটে, সেই অনুযায়ী যেহেতু H2CO3 ভেঙে H+HCO3- আয়ন উৎপন্ন করে পিএইচ এর হেরফের করে, সেই জন্য কেমিক্যাল পদ্ধতিটা এইভাবে নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, মানে পিএইচ এর উপর নির্ভর করে অক্সিজেনের আধিক্য বা অনাধিক্য, কার্বন ডাইঅক্সাইডের আধিক্য অনাধিক্যের উপর। না, তো স্নায়ুজ নিয়ন্ত্রণটা বেসিক্যালি তিন ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে ইন্সপিরেটরি সেন্টার, ঠিক আছে, বা যেটাকে আমরা বলবো ডরসাল রেসপিরেটরি গ্রুপস। ঠিক আছে, এটা এই যে এর কেন্দ্রটা, প্রথমের যেটা নাম বললাম সেটা অবস্থান করে, আমি লিখে নিই, দাঁড়াও, ইন্সপিরেটরি। ঠিক আছে, ইন্সপিরেটরি, আমরা কি বললাম, ইন্সপিরেটরি সেন্টার। তো এটা কোথায় অবস্থান করে, না মেডুলাতে অবস্থান করে, মেডুলাতে অবস্থান করে, ব্রেনের মেডুলা রিজিয়নে অবস্থান করে। তাহলে এ কি করে, না পুরো শ্বসন চক্রটা সম্পন্ন করে, মানে প্রশ্বাস ক্রিয়া এবং নিঃশ্বাস ক্রিয়া টোটাল সম্পন্ন করে। প্রশ্বাস ক্রিয়ার জন্য লাগে 2 সেকেন্ড, নিঃশ্বাস ক্রিয়ার জন্য লাগে 3 সেকেন্ড, টোটাল কত, 2+3=5 সেকেন্ড। হয়ে গেল ইন্সপিরেটরি। 2 নম্বর আসে, বুঝতেই পারছো কি হবে, এক্সপিরেটরি। এক্সপিরেটরি এক্সপিরেটরি এটা মুছছি, হ্যাঁ, কেমিক্যালটা এক্সপিরেটরি। তাহলে এক্সপিরেটরি যখন হচ্ছে, এক্সপিরেটরি কি হয়, ওইটাও মেডালা অবলাঙ্গাটা দ্বারা নিয়ন্ত্রিত হয়, মেডালা অবলাঙ্গাডা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। ঠিক আছে, মেডালা অবলাঙ্গাডা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এর কি করছে, না বেসিক্যালি যখন তুমি কাজ করবে বা ব্যায়াম করবে, তখন এক্সট্রা তোমার শ্বাস প্রশ্বাসের প্রয়োজন হবে, তখন সেই শক্তিশালী পেশির সংকোচনগুলোকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, আর একটা আছে নিউম্যাটিক কেন্দ্র। নিউম্যাটিক কেন্দ্র নিউম্যাটিক নিউম্যাটিক কেন্দ্র এই নিউম্যাটিক কেন্দ্রটা কি করে, না নিউম্যাটিক কেন্দ্রটা কি করছে, যে পন্স ভারলি বলে যে রিজিয়নটা থাকে ব্রেনের, সেই পন্সে অবস্থান করে। ঠিক আছে, তো এর উপস্থিতিতে কি হয়, এটা সচরাচর উদ্দীপিত হয় না, কিন্তু যখন উদ্দীপিত হয় তখন শ্বাসগতিকে বৃদ্ধি করতে সহায়তা করে, শ্বাসগতিকে বৃদ্ধি করতে সহায়তা করছে। এবং কি হয়, যে শ্বাসন পর্দার থেকে জলীয় বাষ্প উৎপাদন ঘটায়, ফলে সেটাকে সিক্ত রাখে, ঠান্ডা প্রদান করছে। ঠিক আছে, এই হচ্ছে মেন ব্যাপার।
এরপরে আমাদেরকে জানতে হবে কিছু শ্বাসবায়ু